প্রিয় দর্শক সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে বাংলা টকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইর্তিজান নাসিম সৌরভ। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান বাংলা টক নিয়মিত দেখেন, আপনারা জানেন যে সাধারণত এই অনুষ্ঠানে আমরা রাজনীতি, অর্থনীতি, দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি এবং এখানে আসলে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা হয়, তর্ক বিতর্ক হয়, এসব বিষয় নিয়ে আসলে আমরা মূলত আলোচনা করে থাকি। আজকে আমরা ঈদ উপলক্ষে একটু ভিন্ন ধর্মী আয়োজন আপনাদের জন্য রেখেছি। আজকে আমাদের যিনি অতিথি তিনি রাজনীতিবিদ বটে, কিন্তু সেই সাথে আমরা একটু রাজনীতির একটু বাইরে গিয়ে কিংবা রাজনীতির সাথে সম্পৃক্ততাও থাকতে পারে, তবে গতানুগতিক রাজনীতি নয়, মানে রাজনীতির বিশ্লেষণ বা কি ঘটছে, কে কি বললেন সেগুলোর প্রতিক্রিয়া, এসবের বাইরে গিয়ে আমরা একটু তার ক্যাজুয়াল লাইফের বিভিন্ন অভিজ্ঞতা বা বিষয় জানবো। এবং আরেকটি বিষয় আপনাদের জন্য যদি আমরা জানিয়ে রাখি, সেটি হলো এই বিষয়টিকে আরও আলোকিত করতে আজকে আমাদের যিনি অতিথি তার সাথে বিশেষভাবে এসেছেন তার সহধর্মিণী। আমি আর দেরি না করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে থাকবেন আপনাদের অতি পরিচিত মুখ, জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ৪ আসনের এবং বিএনপি নেতা ABM মোশাররফ হোসেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন তারই সহধর্মিণী শাহিন আক্তার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বাংলা টকের এই ঈদ আয়োজনে। আপনাকেও ঈদ মোবারক। জি, প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে এইবারের ঈদ আপনাদের কেমন কাটছে? তো বরাবরই একটা আনন্দের বিষয়, একটা উৎসবের বিষয়। তো এবার নতুন একটি মাত্রা যোগ্য হয়েছে যে জনগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, সুতরাং একটা দায়িত্বটা তো আগের চেয়ে অনেক বেশি, যে জনগণের সুখ দুঃখের সাথী হওয়া। আগে যেই দায়িত্ববোধটা হয়তো এত বেশি ছিল না, এবার তো অনেকটা তাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছে, সুতরাং তাদের উপর একটা দায়িত্ব তো আছেই। আপনি উপকূলীয় জেলায় বড় হয়েছেন, সেখানে আসলে অনেক চড়াই উতরাই থাকে, আপনার জীবনও আসলে অনেক চড়াই উতরাই ছিল। সেই বাল্যকালের ঈদের সাথে এখনকার ঈদের পার্থক্যটা আসলে কোথায়? আমরা যখন ছোট ছিলাম, ঈদের আগের দিন যখন চাঁদ উঠতো, আমরা সেই দল বেঁধে ছুটাছুটি করতাম, মুরব্বীদেরকে সালাম করতাম, এই ধরনের একটা কালচার তো ওই সময় ছিল। কিন্তু দিন যত বেড়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যখন, তখন অনেকটা মানুষ যেন কেন কৃত্রিমতায় আবদ্ধ হয়ে যাচ্ছে। আগের সেই প্রাণের স্পন্দনটা কিন্তু এখন কেমন যেন পাওয়া যাচ্ছে। দেখা যায় অনেক ছোট ছোট বিষয় অনেক আনন্দ এনে দেয়। আপনার কি এই কথা বলতে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ে? অবশ্যই মনে আছে। আপনার মনে আছে যে ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন ড্রেস দেওয়া হতো, একটা ড্রেস। সেই ড্রেসটা যখন দেওয়া হতো, এইটার প্রতি যে কী সেই আকর্ষণ, রাত্রে ঘুমাতে বালিশের নিচে রেখে দিতাম, পরের দিন ঘুম থেকে উঠে গোসল টোসল করে খুব সেই ড্রেস পরে কি আনন্দ, নামাজ পড়তে যেতাম মুরব্বীদের সাথে। তারপর আমরা তো গ্রামে জন্মগ্রহণ হয়েছে, তখন গ্রামের বাড়িতে গিয়ে আমরা, তখন তো ওই যে সেমাই খাওয়াতো, সেই সেমাই খাওয়ার জন্য ছুটাছুটি করতাম। সেই উচ্ছ্বাসটা কিন্তু সত্যি খুব অমায়িক ছিল, যেটা এখন কোনোভাবেই চিন্তাই করা যায় না। জি, আসলে মানে আমারও আপনার কথা শুনে আমার নিজের একটি স্মৃতি মনে পড়ে গেল যে ছোটবেলায় ঈদের দিন শুধু একটি সাইকেল নিয়ে ঘুরবো, সেটি আসলে অনেক আনন্দের বিষয় ছিল। অবশ্যই অবশ্যই। জি, আমরা এবার ভাবির একটু অভিজ্ঞতা জানতে চাই যে আমরা জানি যে রাজনৈতিক পরিবারে অনেক ব্যস্ততা থাকে এবং এই ব্যস্ততা শুধু যিনি রাজনীতি করছেন তার নয়, মানে গোটা পরিবারের, বিশেষ করে যিনি সহধর্মিণী তার তো বটেই। আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই যে এই পরিবারে আসার পর, রাজনৈতিক পরিবারে আসার পরে আপনার ঈদের অভিজ্ঞতাটা কেমন বা কিভাবে কাটে, সেই আগের ছোটবেলার সাথে পার্থক্যটা আসলে কোথায়? ছোটবেলার পার্থক্য যে একই রকম, সবাই নতুন কাপড় নিয়ে ব্যস্ত থাকতো। নতুন কাপড়টা মানে কারো দেখানো হতো না, আত্মীয় স্বজন কারো যে এটা ঈদের দিন পরবো, ঈদের দিনটা মানে এটা স্পেশালি থাকবে, এটা ছিল ইয়ে। আর রাজনৈতিক পরিবারের, আমার মূলত রাজনৈতিক পরিবারেই বড় হওয়া, যার কারণে এটার জন্য আমার কোনো কিছু খারাপ লাগে না। আমি মোটামুটি একটা জিনিস খারাপ লাগতো, কোনো দিন ঈদের সময় নতুন কাপড় পরতে পারতাম না বিয়ের পরে। মানে এত লোকজন আসতো, তাদেরকে আতিথ্যতা করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম, নতুন কাপড় কখনোই পরা হতো না। মানে কখনো কি ক্লান্ত মনে হয়নি এগুলো করতে? না, আমার খুব ভালো লাগে। মানে অনেক মানুষ আসেন, তাদেরকে আপ্যায়ন করা, তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করা। আমার এখনো আমাকে এলাকায় বলে যে আমি এখন একটু অসুস্থ, তো সবাই বলে উনি কি শুধু গাড়িতে বসে হাতটা এরকম করলেই হবে, উনার আমাদের সাথে বক্তৃতা দিতে হবে না, শুধু আটটুকু এরকম করলে হবে। আমরা 1996 সালে বিয়ে করেছি। জি জি। কিন্তু আমরা সংসার শুরু করেছিলাম আরো পরে। আমরা সংসার শুরু করেছিলাম মনে কত 98 না 99 বা 2000 সালের দিকে আমরা সংসার। কেন পরে কেন? ওর আসলে আমি যখন ছাত্র রাজনীতির ছাত্র দলের নেতা ছিলাম, তখন আমাদের দলের মধ্যে একটা শর্ত ছিল যে ছাত্র রাজনীতি অবস্থায় বিয়ে করা যাবে না, যার জন্য আমি 96 সালে বিয়ে করেছি, কিন্তু 4 বছর কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, এটা গোপন রাখতে হয়েছিল।
কেমন ছিল সেই অভিজ্ঞতাটা, মানে এতদিন চাপিয়ে রাখা বিষয়টা? এটা আসলে তখন আমরা আমি তখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, এবং আমার বিয়েটা খুব ইন্টারেস্টিং বিয়ে হয়েছিল। আমার মনে আছে, একটু শুনতে চাই, আমি প্রিয় ধরেন দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি জানান। বিএনপি 1991 সাল থেকে 2096 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 1996 সালের নির্বাচনে বিএনপি হেরে গিয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি। আমার সহধর্মিণী উনিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশ করে গিয়েছে। আমরা হঠাৎ নির্বাচনে আমরা হেরে গেলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর এমাজউদ্দিন আহমেদ। জি, আমার মনে আছে আমরা যখন হলের আওয়ামী লীগ জয়লাভ করলো, একটার পর একটা হল আওয়ামী লীগ দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, মানে একটা চরম একটা দুর্বিষহ আমার অবস্থা। তখন আমি একদিন হঠাৎ এমাজউদ্দিন স্যার তার বাসায় আমাকে ডাকলেন, ডাইকে বলল যে কি অবস্থা, হলগুলি চলে যাচ্ছে, কিভাবে এগুলো মোকাবেলা করবে। আমি বললাম আসলে তো খুব একটা টেনশন ব্যাপার। আমি বলছি এই যে একটা বিরোধী দলের রাজনীতি করা আমরা তো এরশাদ আমলও করেছিলাম, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় স্যার। তখন আমাকে বললো কি সমস্যা? তা আমি বললাম যে এইভাবে আমার একজনের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন তো বিরোধী দল, আমরা কখন জেলে যাই কখন কি করি এটা তো বুঝতেছি না, এই একটা স্যার আমার দায়বদ্ধতা আছে। তখন বলছে তুমি কোনো চিন্তা করবে না, এই দায়বদ্ধতাটা আমারও। তখন এমাজউদ্দিন স্যার বললো যে তুমি একটা কাজ করো। আমার স্পষ্ট মনে আছে 12 জুন 1996 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জি, আমার মনে হয় 12 জন 16 কি 17 তারিখ এমাজউদ্দিন স্যার আমাকে ডেকে বললো তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে বিয়ে করো। তাই বললাম স্যার আপনি মানে কেন বললেন এই কথাটা? আমি জানি না স্যার কোন দৃষ্টিকোণ থেকে। আমাকে স্যার প্রচণ্ড ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, কারণ উনি যখন উপাচার্য তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন, অনেক সংকট আমরা তখন মোকাবেলা করেছি একসাথে। তখন আমি বললাম স্যার এটা কিভাবে সম্ভব? তোমার কোনো চিন্তা করার দরকার নাই, শুধু ওই মেয়েটাকে আমার সাথে একটু দেখা করতে বল। আমি একদিন এর সাথে মনে হয় 22-23 তারিখের দিকে আমার সাথে দেখা, যে 1996 জুনে। তা আমি তাকে বললাম তোমাকে এমাজউদ্দিন স্যার একটু দেখা করতে বলেছে। তো উনি দেখা করতে গেলেন, তখন এমাজউদ্দিন স্যার মানে একে বললেন যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করো। এখানে একটা বড় ভূমিকা রয়েছে রোল ছিল, আপনাদের যার এই জন্য আজকে উনি নাই, জীবনের পথ চলায়। কিন্তু আমাদের এই যে দাম্পত্য জীবন এই ক্ষেত্রে মূল ভূমিকাটা জানাবে এমাজউদ্দিন স্যার। ভাবি, একটু আপনার মুখে শুনতে চাই মোশাররফ ভাইয়ের সাথে পরিচয়ের অভিজ্ঞতাটা, এবং মোশাররফ ভাইয়ের কোন বিষয়টা আপনার ভালো লেগেছিল বা কোন বিষয়টাতে মনে হয়েছিল যে না এই মানুষটার সাথে সারা জীবন পথ পাড়ি দেওয়া যাবে? ও আসলে অনেক অনেস্ট লোক, যেটা তার সাথে কোনোদিন কোনো সাধারণ একটা মানুষ বা কারোর সাথে কখনো ঝগড়া, কোনো বিবাদ, কখনো কোনো কিছু হয় না। যেমন তার গায়ে যদি একটা মশা বসে, সেই মশাটাকে এরকম করে সরায় দেয়। কারো গায়ে কোনো দিন হাত তুলেছে কিনা এটা মনে হয় কেউ কখনোই বলতে পারবে না যে আমাকে একটা বাজে গাল দিছে, আমাকে ধমকাইছে। মানে কোনো তিনি দিন কোনো আপনার তুলনা সবচেয়ে হয় ভালো না। একজন বন্ধু জি, হিসেবেই জি, আসলে জি। সবসময় হ্যাঁ। থেকেছেন। আরেকটা বিষয় ভাবি, যেটি হলো যে বন্ধুর কথা বলছিলেন, এই বন্ধুত্বের মাঝে আসলে অনেক সময় অনেক ধরনের, আমরা জানি অম্লমধুর অনেক ধরনের জি, বিষয় জি, থাকে, জি, জি। পরিচয়ের অনেক ধরনের অভিজ্ঞতা থাকে। সেই জায়গা থেকে আপনি যদি মোশাররফ ভাইকে বিশ্লেষণ করেন রাজনীতিবিদের বাইরে গিয়ে, জি। সেই জায়গা থেকে আপনার কাছে থেকে আরেকটু অভিজ্ঞতা শুনতে চাই, যে আপনাদের জীবনে অনেক চড়াই উতরাই রয়েছে, অনেক ভালো খারাপ অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গাতে আপনাদের দুজনের একসাথে পথ চলার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন দু একটি মুহূর্ত। আমার সাথে আসলে তার কখনো কোনো দিন কোনো কিছু দেনা পানা নিয়ে কখনোই ঝগড়া হয় নাই, এটা একটা বড় দিক। কিন্তু সে শুধু একটা ডাল আলু ভর্তা বা একটা কাঁচা মরিচ পেঁয়াজ ওইরকম দিয়ে খেয়ে ফেলবে, কখনোই বলবো না। মোশাররফ ভাই রাজনীতি করছেন, অনেক ব্যস্ত থাকেন, আপনিও জব করছেন, পরিবার সামাল দিচ্ছেন, আবার রাজনীতির বিষয়গুলো আপনি সামাল দিচ্ছেন। জি। এই যে এত ব্যস্ততা, এগুলোর মাঝে সবকিছু সমন্বয় করা বা এই ম্যানেজমেন্টটা করতে আপনাদের কি কোনো বেগ পেতে হয় কিনা? না, আমার আসলে হয় না। আমার একমাত্র মেয়ে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, দ্বিতীয় দিন পরীক্ষার সময় সে অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু তাকে আর পাচ্ছি না বলতে রাত 3:30, তখনও পাচ্ছি না। বিভিন্ন থানায় থানায় ঘুরে, আর আমার তো একমাত্র মেয়ে, ছোট্ট একটা মেয়ে ছিল আমার বাসায়, আর তাকে নিয়ে বাসায় একা, সে একা। তো সবাই এসে কান্নাকাটি করতেছে যে ভাই নাই ভাই নাই, বিভিন্ন থানায় থানায় ঘুরতেছি, পাই না। লাস্টে ঘুমের সময়, হ্যাঁ। অ্যারেস্ট হলে গুম হয়। এবং আমার ড্রাইভারটা এটা বলতে পারছে যে স্যারকে ওই দিকে নিয়ে গেছে। তাহলে আমি বুঝলাম যে উত্তরা থানাতে বললাম, কেউ কিন্তু হেল্প করে না, কোনো থানার ওসি বা কেউ হেল্প করে না। রাত তখন 3:30, তখন আমরা কিন্তু ইয়েতে গেলাম গাজীপুরে গিয়ে যাওয়ার পথে আমি ওই যে হারুন সাহেবকে ফোন দিলাম, ডিবি হারুন, ফোন দিলাম যে ভাই, বহুল আলোচিত ব্যক্তি। হ্যাঁ ভাই তো অ্যারেস্ট হয়েছে, আপনার ওইখানে আছে। বলে আমি আপনার 2 গাড়ি পিছনে, না হয় 2 গাড়ি পিছনে। তারপরে আর ওনারা আর কোনো খবর নাই। সকাল হয়ে যাচ্ছে, মেয়ে কিভাবে পরীক্ষা দিবে কাউকে তো কিছুই বলি নাই।
তারপরে সকাল হয়ে যাচ্ছে, এত বড় বড় মশা কি কামড়াচ্ছে জেল গেটে, কি করব। তারপরে ডিবি অফিসে, তারপর হান ভাইকে লাস্ট ফোন দিতে দিতে মনে হয় 100-200 ফোন দিয়ে ফেলছি। পরে বলে, ভাবি আমি তো গণভবনে ছিলাম, ওইখানে তো ফোন ধরা নিষেধ, তো ওইখানে পারি নাই, তা আমি ব্যবস্থা করতেছি। মোশাররফ ভাই জেলে থাকা অবস্থাতেও তো আপনাদের ঈদ এসেছে, সেই ঈদগুলো কেমন কেটেছে? ওই অসহায়ের মতো আর কি। যাই হোক, ওরকম লাগে নাই, মানুষজন আসছে, সবাই বাসায় আসছে, সবাই খোঁজ খবর নিচ্ছে। আপনাদের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হলো, ঈদ মানে হচ্ছে আসলে বন্ধুদের সাথে আড্ডার একটা বিষয় থাকে, বিশেষ করে বাল্যকালে বন্ধুদের সাথে অনেক আড্ডা হয়, একটা সময় থাকে যে সময়টাতে আসলে বন্ধুদেরকে নিয়ে আসলে কাটে। সেই জায়গা থেকে বাল্যকালের বন্ধুদের সাথে দেখা হয় কিনা, বা এখনকার ঈদগুলোতে আসলে সেই সময়গুলো আসলে একবারে পুরোপুরি সেভাবে সময় দিতে না পারলেও দেখাটা হয় কিনা? তো একটা আমি কিন্তু প্রচণ্ড বন্ধু প্রিয় লোক। আমার সাথে কিন্তু আমার মনে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বা শুধু আমার নিজের ডিপার্টমেন্ট না, আমার একটা বিরাট সার্কেল আছে। এখন আমরা সেটা মেনটেন করি, এখন যে যেখানে আছে বাংলাদেশে আমরা মেনটেন করি। এবং আমার মনে হচ্ছে যে এটা অনেকের পক্ষে সম্ভব না, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমি হলে ছিলাম, হল থেকে আমি এখনও কিন্তু ক্যাম্পাসে আছি, আমরা দুইজনই। কারণ আমাদের বাসা ওনার বদৌলতে বলতে হবে, ওনার বদৌলতে আমি ওনার বাসায় এখনও আমরা আছি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমার সাথে কিন্তু সবাই মনে করে যে একটা সেন্টার পয়েন্ট, যার জন্য এই কানেক্টিভিটিটা আমার কিন্তু চমৎকার, এটা আমি স্বীকার করি। আমার সাথে বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে বা স্কুল জীবনের বন্ধুবান্ধবের সাথে যতটুকু যোগাযোগ আছে, আমি মনে করি বাংলাদেশে অনেকের সাথে এই সম্পর্কটা নাই। এটা আমি সত্যি রিয়েলি আমি ভাগ্যবান এই ব্যাপারে। জি, আপনাদের গল্পগুলো শুনে অনেক ভালো লাগছে। আপনারা জীবনের অনেক সুখের গল্পগুলো তুলে আনছেন, দর্শকদের কাছে শেয়ার করছেন। নিশ্চয়ই এর পেছনে আসলে আপনাদের অনেক কঠিন সময়ের গল্প আছে, যেমনটি আপনি বলছিলেন জেলের মুহূর্তগুলো। এরকম আমরা আরও কিছু গল্প জানবো, তার আগে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বাংলা টকের ঈদ আয়োজনে। ভাবি, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি আমরা বলছিলাম যে মানুষের জীবনে সুখের পাশাপাশি দুঃখেরও অনেক গল্প থাকে। আপনাদের যারা ভিউয়ার্স আছেন বা আমাদের সাধারণ জনগণ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের জীবনের এমন কোনো দুঃখের গল্প শেয়ার করতে চান কিনা? 6ই ডিসেম্বর না অ্যারেস্ট, হ্যাঁ 10ই ডিসেম্বর, ওই যে পার্টি অফিস থেকে আমরা একসাথে অ্যারেস্ট হয়েছে। তখন কিন্তু তাকে পরার কাপড় পরাই, কোনো ওষুধ দেয় নাই, কোনো কাপড় দেয় নাই। এটা আমাকে যে কি কষ্ট দিছে, ওইখানে থানায় 2 দিন রাখছে, তারপরে কেরানীগঞ্জ জেলখানায় নিয়ে গেছে, জেলখানায় দেখা করতে দেয় নাই 22 দিন। অনেকভাবে অনেককে চেষ্টা করছি, একটা ওষুধ যে খাবে সে ওষুধটা দেখে খেতে হবে, কোন টাইম। জেলখানার ভিতর তো হয়তো মনে থাকে না, কিন্তু সে যে একটা তার যে প্রেসক্রিপশন পাঠাবো সেই অবস্থান ছিল না। সেটা ওইখানে গেলেই পুলিশরা বলে কি, ও মোশাররফ সাহেব টকশো করে, বাংলাদেশে কাঁপানো টকশো করে, না না চান ওনার সাথে দেখা হবে না। তা আমি ওনার একটা ওষুধ পাঠাবো, না না কোনো ওষুধ পাঠানো যাবে না, আপনি এইখানে ওষুধ কিনে দিয়ে যান, দেখবো পাঠানো যায় কিনা। তো এরকম এই কষ্টগুলো আমাকে সেই সময় কি কখনো ভেবেছেন কিনা যে সরকারের পতন হবে, মোশাররফ ভাই এমপি হবেন, আপনাদের এরকম একটি ঈদ আসবে, কখনো এরকমটি ভেবেছিলেন কিনা তখন? আমরা একটা এখন চিন্তা করছি, এই যে ভালো ঈদ করা, সবার সাথে দেখা হওয়া, কথা বলা, এই কথাটা তো 17 বছর বলতে পারিনি। 17 বছর এইভাবে প্রাণ খুলে হাসতেও পারি নাই, মনে হয় প্রাণ খুলে কথা বলতে পারি নাই। এই যে আমার যে কষ্টটা আমার সেদিন লাগছে, সেটা হলো আমি যখন লাইন ধরি, সবগুলো মানুষ বিশাল লম্বা লাইন, একটা মহিলা প্লাস একটা পুরুষ মনে হয় 5 পাশ পর্যন্ত না। মানে প্রত্যেকে মানুষের বাসায় কাজ করে, বস্তিতে ঘুমায়, তাদের ছেলে মেয়েকে নিয়ে চলে আসছে জেলখানায়। জেলখানা মোট ভর্তি করে রেখেছে, হ্যাঁ গণগ্রেপ্তারের সময়। তখন আমি ওই যে লাইন ধরেছি এদের মধ্যে, তখন দেখলাম যে আমি এতই অবাক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমি আজকে এদের সাথে লাইন ধরেছি। গরিব মানুষের সাথে লাইন ধরে আমার কিন্তু কষ্ট লাগে, যে এই যে এত বড় লাইন, হ্যাঁ হয়রানির যে বেশি। টোটাল 22 দিন আমাকে দেখা করতে দিবে না, কোনো ওষুধ দিতে দিবে না, কোনো কাপড় চোপড় দিতে পারবে না। যে নিয়ে যায় তার কাছে, যেমন একটা ছেলে ওদের এলাকায় চাকরি করে, সে ওকে দেখে একেবারে ইয়ে হয়ে গেছে, একটা প্লেট কিনে দিতে গেছে, একটা ব্রাশ কিনে দিতে গেছে, সে ছেলেটাকে স্ট্যান্ড রিলিজ করে দিছে। এগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে সেই সময়টা গেছে। মোশাররফ ভাই, আমরা দেখছিলাম যে ভাবি যখন কথাগুলো শেয়ার করছেন, আমি একদম ভাবির চোখ দেখতে পাচ্ছি, ওনার চোখ ছলছল করছে না আসলে সেই সময়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করার সময়। আপনার কাছে কেমন ছিল সেই দিনগুলি? আমরা যে গ্রেফতার হয়েছিলাম, তারা আমরা রাজনৈতিক কর্মী,
আমাদের যে আমরা আগে শুনেছিলাম রাজনৈতিক কোনো কর্মী নেতা গ্রেপ্তার হলে তাদেরকে রাজবন্দী বলা হতো, কিন্তু আওয়ামী লীগের কারণে আমাদের কিন্তু এই মর্যাদা ছিল না। একটা চোর, বদমাইশ, সামাজিক অপরাধীরা যেভাবে জেলে থাকে তার চেয়ে নিকৃষ্টভাবে আমাদেরকে রেখেছে। আমি একটা ঘটনা আমাকে বলি, উনি যে আমি যখন আমাকে গাজীপুর টঙ্গী থেকে যখন গ্রেপ্তার করা হলো, আশ্চর্য ভাবনা, আমাকে যখন গ্রেপ্তার করা হলো আমি বললাম যে আমি একটু টেলিফোনে আমার ফ্যামিলিকে আমি বলি যে আমি গ্রেপ্তার। আমাকে কি বলে জানেন? ওই সংশ্লিষ্ট অফিসার আমাকে বলতেছে আপনি তো অ্যারেস্ট হন নাই। তাই বলছি আমি কি হলাম? আমরা জানি না আপনি অ্যারেস্ট না আমাদের কাছে আছেন, এটা কোনোটা আমরা বলতে পারবো না। এই যে একটা ভীতিকর পরিস্থিতি না, মানে তখন আমরা বারবার বাইরে শুনতেছি ইলিয়াস আলী গুম হচ্ছে, চৌধুরী আলম গুম হচ্ছে, অসংখ্য লোক গুম হচ্ছে, ক্রসফায়ারেরও একটা কিন্তু সেই সময় একটা এই অবস্থা শঙ্কা ছিল। সুতরাং তখন এমন একটা আশঙ্কা যে আসলে কি ঘটতে যাচ্ছে আমার কপালে আমি জানি না। তারপর জেল গেটে নিয়ে আমাদেরকে যা করলো, রাতে 2টার সময় আমাদেরকে জেল গেটে নিয়ে গেল, নিয়ে বলল যে আপনাদেরকে একটা বিল্ডিংয়ে নিয়ে ঢুকালো, আপনার 4টা দিন একটা রুমে, আমরা যেই রুমে মাত্র 1জন থাকার কথা আমাদেরকে 8জনকে রাখলো, এবং 4 দিনে 1 সেকেন্ডের জন্য সে লকআপের দরজাটা এখন কি এই পরিবর্তনগুলো আসবে কিনা এই জায়গাগুলোতে আপনার আসা উচিত? আমি মনে করি আসা উচিত, কারণ এই কষ্ট এবং আপনি চিন্তা, আমি যদি ওই কথা এখন চিন্তা করি, শীতের প্রচণ্ড শীত, আমাদের শীতের পোশাক নেই, আমাদের ঔষধ নেই, আমাদের খাদ্য নেই, আমাদেরকে কেউ দেখা করতে পারছে না, মানে সেই বিভৎস অবস্থা বর্ণনা করলে এটা চিন্তা করা যায় না। এই অবস্থায় আমরা কিন্তু তখন দিন যাপন করেছি। আমরা এই অল্প সময়ের মাঝে আপনাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানলাম। এবার আমরা একটু ছোট ছোট করে আপনাদেরকে কিছু প্রশ্ন করবো। আমরা এই পর্বে আমরা বলছি যে টক ঝাল মিষ্টি প্রশ্ন করবো আপনাদেরকে, ছোট ছোট করে একটু উত্তর জানবো আপনাদের জীবনের বিভিন্ন মজার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। প্রথমে আপনাকে যে প্রশ্নটি করতে চাই যে ঈদে ভাবির হাতে আপনার প্রিয় কোনো খাবার আছে কিনা, এবং যদি থাকে সেটি আসলে কি স্পেশাল রান্নাটা কি ভাবির হাতে? না, আসলে ধরেন আমরা তো বরিশালের লোক, আমি বরিশাল, তার বাড়ি হলো নরসিংদী, বুঝছেন, আমাদের একটা মিক্সড কালচারের মধ্যে আমরা আছি। কিন্তু আমাদের আসলে ঈদের দিন আমরা নর্মাল যেটা আমরা করি, আমরা নাস্তা খাই, আর এইটা যেটা করা হয় একটা হয়তো মাংস আর ঝাল মাংস আর আমরা ভাত, এইটাই আমরা সাধারণত বেশি প্রিফার করি। আপনার পছন্দের খাবার কোনটা? এইটাই আমরা, আমাদের বরিশালের কিন্তু একটা খুব ঐতিহ্য খাবার আছে, রুটি পিঠা আর মুরগির মাংস, এইটাই আমরা অনেক সময় খুব ফেভারিট আমার কাছে। ধন্যবাদ। অন্যের জনপ্রিয়তাতে আপনার কোনো ঈর্ষা হয় কিনা? না, আমার মনে হচ্ছে আমার কোনো জায়গায় ঘাটতি আছে, যার কারণে আমার যে প্রতিদ্বন্দ্বী বা অন্য লোকটা যে জনপ্রিয়তা অর্জন করে সেই সক্ষমতা আমি অর্জন করতে পারি নাই। আমি শিখি, প্রতিনিয়ত আমি শেখার চেষ্টা করি যে একটা লোক কিভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়, কিভাবে মানুষের সমর্থন আদায় করে, কিভাবে মানুষের প্রিয় মানুষে পরিণত হয়, এইটা আমি চেষ্টা করি। আপনার সমসাময়িক নেতা হিসেবে কে বেশি জনপ্রিয় এখন মনে হয়? আসলে আমাদের যারা একসাথে আমরা রাজনীতি করেছি, একজন মানুষের সাথে মিশেছি, আমার মনে হচ্ছে আমার এই মুহূর্তে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন মন্ত্রী হয়েছে এবার, তিনি নাম কি? শহীদুদ্দিন চৌধুরী এনি। আচ্ছা। আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে রাজনীতি করেছি, একসাথে এখনো পর্যন্ত করি। উনি যখন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, নিশ্চয়ই জনপ্রিয় লোক। আপনি তো এখন সংসদ সদস্য, কিন্তু ঘরে আপনি কি মন্ত্রী, এমপি নাকি সাধারণ না, জনগণ? ঘরে আমি একজন সাধারণ মানুষ, আমি একটা পরিবারের আমি একজন পুরুষ সদস্য, এইটাই। তাহলে কি ভাবিকে আমরা হোম মিনিস্টার বলতেই পারি? হ্যাঁ, বলতে পারেন। এটা আমি স্বীকার করলাম। আমি তো বললাম আমার বাজার থেকে শুরু করে সংসার মেনটেন করে এভরিথিং তার দায়িত্ব। এই ক্ষেত্রে আমার কোনো কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। আপনার 3টি ভালো গুণ আর 3টি খারাপ গুণ আপনি নিজেই যদি বলেন। আমার ভালো গুণ আমি বলতে পারি না, তবে আমি বুঝি এটা, আমি মানুষকে প্রচণ্ড সময় দিই। আমি মানুষকে সবাইকে আমি জানি না, আমি কিন্তু আপনিও হয়তো খেয়াল করে থাকবেন, আমি কিন্তু যে কোনো মানুষকে আপনি সম্বোধন করে আমি কথা বলি আমি আপনি বলি আমি এইটা আমি মনে করি আমার জন্য একটা ইতিবাচক দিক। আরো একটু যদি ভালো গুণ। আর আরেকটু দিক হলো আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আরেকটু যদি বলেন। আর আরেকটু ব্যাপার হলো যে আমি অনেক সময় একটু হতাশ হই যখন আমি মনে করি আমার যা প্রাপ্য পাওয়ার দরকার আমি সেটা পাচ্ছি না। জি, নেতিবাচক বিষয়টি কোনটা বলবেন, যেটি আপনার মনে হয় যে এই জায়গাগুলোতে আমার একটু সংশোধন করলে আমি আরেকটু ডেভেলপ করতে পারবো আমার যে কোনো? আমার সংশোধন বলতে আমি একটু বুঝি যে মাঝে মাঝে আমি অনেক সময় একটু মেজাজটা হারিয়ে ফেলি। আর দুটি নেতিবাচক বিষয় এই একটা বিষয়। আর একটা নেতিবাচক দিক হলো যে আমার একটা বড় দোষ আছে, যে আমি এটা নিজেকে খুব রিয়ালাইজ করি যে আমার যদি ধরেন আপনার সাথে আমার কোনো প্রয়োজন নাই, মানে হয়তো আপনাকে দরকার, আমি হয়তো তখন আপনার সাথে আর যোগাযোগটাই আমি করি না। এইটা আমি খুব আমার নেগেটিভ, কারণ মানুষের একটা কানেক্টিভিটি থাকা উচিত। এইটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা নেগেটিভ। আর সবশেষে আরেকটি বলতে চান কিনা? আরেকটু বলতে আমি যেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে আমার যেই জিনিসটা আরও মানুষের জন্য করা উচিত, মানে আমি হয়তো সেই পুরোপুরি এফোর্টটা আমি দিতে পারি না, এটাও আমার জন্য। ধন্যবাদ। জীবনে যদি একবার কোনো বয়সে ফিরে যেতে চান, কোন বয়সটাতে ফিরে যেতে ইচ্ছা করে? এর অবশ্যই ছাত্র জীবনে। একটু জানতে চাই, ছোট করে যদি বলেন যে আপনাকে নিয়ে এত কম বিতর্ক কেন?
আমি আসলে আমার খুব উচ্চ বিলাস নাই, লোভ নাই। যে আমার কিন্তু অনেকটা লালসা নাই। অনেকে মানুষের অধিক টাকা হতে হবে, অনেক অর্থ হতে হবে, অনেক ক্ষমতা পেতে হবে। আমি অল্পতে তুষ্ট, যার জন্য আমার মনে হয় যারা আমার প্রতিদ্বন্দ্বী বা যে আমাকে যারা মনে করবে প্রতিদ্বন্দ্বী, তারা হয়তো এই জায়গাটাকে খুব রিস্কি মনে করে না বলে। ধন্যবাদ মোশাররফ ভাই। এবার ভাবির কাছে কিছু ছোট ছোট উত্তর জানবো। সেটা হলো, ভাবি, মোশাররফ ভাই আপনার হাতের কোন রান্নাটা খেতে বেশি পছন্দ করেন, বিশেষ করে ঈদে? উনি যদিও ঝাল মাংসের কথা বলছিলেন, জাল ওনাদের মাংস, কালচার। গরুর মাংস একেবারে ভুনা, আর বিশেষ করে আর সকালবেলা পান্তা ভাত, ডিম ভাজা, কাঁচামরিচ। ঈদের দিনে পেঁয়াজ। পান্তা ভাত? ঈদের দিন খাই, আমরা খাই সকালবেলা নামাজ পড়ে একটু মিষ্টিটা, তো যেহেতু ডায়াবেটিস আছে মিষ্টিটা খায় না, একটু ওইটা পছন্দ করে। আর মোশাররফ ভাই, অর্থাৎ আপনার স্বামীর কোন গুণটি আপনার জন্য গর্বের? অনেস্ট, সৎ লোক হিসাবে সে খুবই, তার কোনো চাহিদা নাই যে আমার এইটা হইতে হবে, বা পুরান জামা কাপড় পরে ঈদের দিন, এটা তার কোনো ইয়ে নাই যে নতুন কাপড় পরতেই হবে, থাকতে হবে, বা মেয়ে আনলো বা আমি আনলাম পরবে, এটার মধ্যে মানে তার কোনো সাদামাটা ইয়ে নেই। জীবনযাপনের যে একেবারে বিষয়টি, সেটা সাদামাটা, আপনার ভালো একেবারে লাগে। সাদামাটা। এবার তার আপনার মেয়েটাও কাছে সেরকম। যদি একটু জি। নম্বর দিতে বলি মোশাররফ ভাইকে, জি। ওনাকে 100%, রাজনীতিবিদ হিসেবে আপনি কত দিবেন? 100%, স্বামী হিসেবে, 100%, বাবা হিসেবে, হ্যাঁ 100%। এবং বন্ধু হিসেবে? এটা কি বেশি নাম্বার দিয়ে ফেলছেন কিনা? না 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 না, মানে মোশাররফ ভাই, এখানে কি কোনো কারচুপি আছে কিনা না, আগে থেকে? না, না, এই নাম্বারিং এর ক্ষেত্রে আমরা বললাম তো এই জন্য আমি খুব যে সুখী কথাটা বলি আমরা। তার সাথে একটু আমি যোগ করি। ধরেন জামাই হিসাবে তো নানা ধরনের আবদার থাকে, নানা ধরনের ডিমান্ড থাকে, যেমন এটা আমার কিন্তু এই ধরনের কিছুই নাই, যার জন্য এটা তাদের জন্য আমি তো বললাম একটা যে স্বাচ্ছন্দ্যের ব্যাপার। হ্যাঁ, তাহলে তো আলু ভর্তা, সার্থক স্বামী ডাল বলাই রুটি, যায় হ্যাঁ, মোশাররফ হ্যাঁ, ভাইকে। হ্যাঁ, জি, জি। জি, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিয়ের পর মোশাররফ ভাই আপনাকে প্রথম কোনটি গিফট করেছিলেন, আপনার কি মনে আছে কিনা? গোলাপ ফুল। কে আগে অভিমান ভাঙায়? ওইটা নাই, মানে আমাদের রাগ অভিমান এটা নাই। তবে যদি কোনো সময় কোনো কিছু নিয়ে রাগ হয়, এই ধরেন এইটুক থেকে এইটুকু এসে, এই তুমি কই, মানে এরকম। মানে খুব তা আমি মনে সহজেই রাখি না, আপনাদের এই ব্যাপারগুলো সমাধান আমিও হয়ে যায়। কখনো মনে রাখি না। আমি জানি যে ও রাগ করে না কখনো, আর আমিও সেটা কখনোই করি না। সন্তানের কার সাথে কানেক্টিভিটি বেশি? আমরা জানি যে মেয়েদের সাধারণত বাবার সাথে একটা বেশি না না, কানেক্টিভিটি। এটা মার সাথে বেশি, আমার সাথে অত ভালোটাই। আচ্ছা, মোশাররফ ভাই বলছেন মার সাথে, আর ও যে ভাবি বলছেন politics হচ্ছে করে- না, politics বাবার করে সাথে। সারাক্ষণই বাইরে থাকে, সেই জন্য আমার মার সাথে সাথে সম্পর্ক ভালো। আমরা তো দেখি যে মোশাররফ ভাই সবসময় ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে কথা বলেন টকশোতে, আমরা তাকে এইভাবেই দেখি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে। এই বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে তিনি আসলে এরকম নাকি এর বিপরীতে? না, এরকমই। আপনি বাসায় একটা লোক আছে, একটা পুরুষ সে আছে, এটা আপনি কখনোই বুঝবেন না যে এই বাসায় একটা পুরুষ লোক আছে। কোনো জোরে কথা নাই। এবং আমার বাসায় যে মেয়ে, আমার মেয়ে যে জন্ম নিল, মেয়েরও কিন্তু কোনো কান্না নাই, কোনো কিছু নাই, চুপচাপ একেবারে। বাহ, খুব একেবারে শান্তশিষ্ট খুব সবাই। সাধারণ। ভাবি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে এমন কি কোনো কথা আছে কিনা যেই কথা আপনি মোশাররফ ভাইকে কখনো বলা হয়নি, বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি, আজকে সকলের সামনেই সেই কথাটা আপনি বলতে চান কিনা মোশাররফ ভাইকে? দর্শকদের সামনেই বলেন, আপনারা তো রাজনীতি করেন, মানুষদের সাথে আপনাদের কানেক্টিভিটি। না, ওটা বলা হয়েছে, না বলা হয় নাই। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মোশাররফ ভাই, আপনার কাছে একটি আবৃত্তি শুনতে চাই, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি আবৃত্তি করেন। তার আগে আমরা দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, বাংলা টকের এই ঈদ আয়োজন আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের ঈদ ভালো কাটুক। আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোশাররফ ভাইয়ের আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসলে আমি ভালো আবৃত্তি কখনো করি নেই, কারণ আমরা তো রাজনীতির মাঠের লোক, আমরা বক্তৃতা দিতেই বেশি পছন্দ করি, মানুষের সাথে বেশি আলাপ করি। তবু আমি আপনার অনুরোধে একটু বলছি। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুকিয়ে যাবে। তারপর কত চন্দ্রপুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুটে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে।